আজ 21-22 দিন হতে চলল যে ঘটনাক্রম ঘটে চলেছে আরজিকরের বুকে, সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি বক্তব্য রাখতে এসেছি। 9ই আগস্ট যে নৃশংস ঘটনা ঘটে আরজিকরের বুকে একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমের মধ্যে, সেই ঘটনা চিকিৎসক সমাজ থেকে শুরু করে সমাজের রাজনৈতিক অরাজনৈতিক সমাজের সর্বস্তরের মানুষ কোনোদিন এই ঘটনা পরিলক্ষিত করেছেন কি না, কোনো হাসপাতালের ভিতরের একটা ডিপার্টমেন্টের রেস্টরুমে অন ডিউটি রুমে যদি জেনে থাকেন জানাবেন। তাহলে আন্দোলনের যে উদ্দেশ্য, আন্দোলনের যে শুরু, সেটা এই ঘটনাটাকে মাথায় রেখেই। শুরুতে আমরা কি দেখি? আমরা দেখি কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলো পরিলক্ষিত হচ্ছিল, সেই কার্যকলাপগুলোর সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করতে থাকি। আমরা চিকিৎসক, আমরা যে কোনো মানুষকে তার শারীরিক অবস্থার কি সেটা যেমন বুঝতে পারি, চিনতে পারি, দেখতে পারি, ঠিক সেই রকমই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটেছে, এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। সাধারণ মানুষ অবশ্যই সেটা মনে করেন। তাহলে এই যে ঘটনার সূত্রপাত, যে সন্দেহের জায়গা থেকে সূত্রপাত, সেখান থেকে আরজিকর ডাক দিয়েছিল যে আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। ফার্স্ট এবং ফরমোস্ট সূত্র বিচার পাক, এটাই ছিল আমাদের মূলত প্রধান এবং ন্যায়সঙ্গত একটা দাবি। সেই দাবি থেকে, সেই স্বর থেকে শুরু হয় সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেখান থেকে শুরু হয় সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেখান থেকে শুরু হয় সারা বিদেশ দিচ্ছে ডাক, দেশ বিদেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। বিচার, বিচার এবং বিচার, এই ছিল আন্দোলনের মূল সুর, মূল কেন্দ্রবিন্দু, ঘটনার সূত্রপাত। অবশ্যই এই আন্দোলন শুরু হয় ডাক্তার, চিকিৎসক, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র চিকিৎসকদেরকে সঙ্গ নিয়ে। তাহলে ডাক্তার সমাজের আন্দোলন ছিল 9ই আগস্ট, 10ই আগস্ট, ঠিক। কিন্তু ঘটনার যে বিভৎসতা, যে নৃশংসতা, কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ব্যর্থতাগুলো উঠে আসতে থাকে, বিচারের প্রশ্নে যে বিচারের বাণী যেভাবে কানতে থাকে, সেই জায়গা থেকে এটা পরিলক্ষিত হয় একটা সমাজের সমস্ত স্তরের মানুষের আন্দোলনে। কিভাবে? আজকে যে সুমনদার যে বক্তব্য দিয়ে এই আলোচনা সভা শুরু করছে, লক্ষ্য কণ্ঠে উঠছে সুর, জাস্টিস ফর আরজিকর। ঘটি বাঙাল দিচ্ছে সুর, বলছে জাস্টিস ফর আরজিকর। তাহলে আরজিকরের জাস্টিসের জন্য এই আন্দোলনের সূত্রপাত। কিভাবে? এই সভামঞ্চ থেকে বিভিন্ন বক্তারা যারা ছিলেন তারা সবাই বলেছে, এবং সুমনদা যেটা বলেছে যে বাজারের ফর্দের মতো বলতে পারে যে কোন জায়গায় ন্যায় বিচার সাধারণ মানুষ পায়নি। সেটা এই দেশ, এই রাজ্য হতে পারে, আমাদের এই রাজ্যের বাইরের অঙ্গরাজ্যগুলো হতে পারে, সর্বোপরি আমাদের দেশ হতে পারে। তাহলে পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে, হাতরাস থেকে, উন্নাও থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে। কেউ ন্যায় বিচার পায়নি। তাহলে কেউ যদি ন্যায় বিচার না পায়, আর আমাদের যে দাবি ছিল আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সাধারণ মানুষ এই যে এতদিনের ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা তার সাথে সম্পৃক্ত করতে পেরেছে। তাই এই ডাক্তার সমাজের আন্দোলন আজ সামাজিক আন্দোলনে একটা রূপ ধারণ করেছে। তারা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ পরিলক্ষিত করছে যে একটা চিকিৎসক, একটা হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমে এই ধরনের রেপ এবং মার্ডার যদি ঘটতে পারে, তাহলে তার আর তার মেয়ে, তার বোন, তার বাড়ির লোক কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে। কর্মবিরতির প্রশ্নে আমি ডিটেলস আসবো, একটু সময় দেবেন। তাহলে কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে, এবং যে বা যারা এই ঘটনা ঘটালো তারাও তো এই সমাজের মানুষ। তাহলে একটা সামাজিক বেধি যেমন আছে, সামাজিক ক্ষত যেমন আছে, এই ঘটনা সেই সামাজিক বেধি, সামাজিক ক্ষতর দিকেই দিক নির্দেশ করে। আরজিকরের আন্দোলনকারীরা এই আন্দোলনটাকে এইভাবেই দেখছে। দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলতে চাই, আরজিকরের ঘটনা প্রবাহ 9 তারিখ যে জায়গাটা থেকে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, যে সূত্রপাত, আমরা গুটি কয়েক পিজিটি ছিলাম, ইন্টার্ন ছিলাম, আর কেউ ছিল না। কিন্তু এই দাবি যেহেতু ন্যায়সঙ্গত ছিল, আইনসঙ্গত না হলেও ন্যায়সঙ্গত যেহেতু ছিল, সেই জায়গা থেকে সারা বাংলার ডাক্তার, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। ঘটনা প্রবাহ কি? 9 তারিখ আমরা যখন দেখলাম যে ঘটনা ঘটেছে, তারপর
পুলিশের যে উদাসীনতা, যেন একটা সাধারণ ঘটনা। স্কটল্যান্ড ওয়ার্ডের কথা হচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে নর্মাল যে জায়গাটা একটা কর্ডন করতে হয় সেইটুকু কর্ডন অবধি নেই। সংবাদ মাধ্যমের মাধ্যমে আজ সমস্ত মানুষ দেখতে পাচ্ছে যে সেই সেমিনার রুমের ভিতরে কে বা কারা ঢুকছে, তারা কারা, কেন ঢুকছে। যদি বিচারের দাবিটাই সুনির্দিষ্ট হতো, একটা সাধারণ ঘটনাও তো হতে পারতো যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রকৃত তদন্ত হোক, বিচার হোক, নিরপেক্ষভাবে হোক। এই দ্যাটস সিম্পল ছিল, এইটুকুই আমরা আশা করেছিলাম। আমরা কি এমন হাতে গড়া দাবি করেছি, কিন্তু দেখা গেল কি এফআইআর করতে দেরি করছে। কেন দেরি করছে, কি অসৎ উদ্দেশ্য ছিল? অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি ফোন করে শুরুতে বলছেন অসুস্থ, তারপর বলছেন আত্মহত্যা, তারপর বলছেন আপনি তাড়াতাড়ি আসুন। কি চাইছেন, কি লুকোতে চাইছেন? তৎকালীন এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কী করছেন, পরের দিন 9 তারিখের ঘটনা 10 তারিখে রিকনস্ট্রাকশনের অর্ডার দিচ্ছেন। কোথায় অর্ডার দিচ্ছেন? গোটা কলেজ, যে ম্যাডাম যেভাবে বললেন যে আমরা মেঝেতে ঘুমাতাম, এখনও আমরা তাই করি। তাহলে স্বাস্থ্য পরিষেবার যে বেহাল পরিকাঠামো, এটা যেমন এখনও আছে, আমরা এটা মেনে নিয়েই কাজ করি, কিন্তু আমরা আর এইটা মানতে রাজি নই। তাহলে যদি সেফটি সিকিউরিটির প্রশ্ন আসে, কেন চেস্ট মেডিসিনের যেখানে ঘটনাটা ঘটেছে তার উল্টো ফুটটাই আমাকে কনস্ট্রাকশন করতে শুরু হবে? গোটা আরজিকর হাসপাতাল পড়ে আছে তো কাজ করার জন্য। আমরা সুনির্দিষ্ট দাবি সম্বলিত ডিপার্টমেন্ট ওয়াইজ কোন জায়গায় কী কনস্ট্রাকশন করতে হবে, কি লাগতে হবে আমরা দিয়ে এসেছি, কিন্তু পিডাব্লিউডি থেকে শুরু করে প্রিন্সিপালের নির্দেশে বা কে বা কার নির্দেশে গেল, এগুলো তদন্তের মাধ্যমে উঠে আসা প্রয়োজন হচ্ছে। তাহলে যার মাধ্যমে এই অর্ডার গেল, শুধুমাত্র সেই চেস্ট ডিপার্টমেন্টে রিকনস্ট্রাকশন করতে হবে, আর কোনো জায়গা নেই। পরবর্তীকালে যে উঠে এলো যে 9 তারিখ 10 তারিখ, তারপর তো আমরা দাবি করেছি যে সন্দীপ ঘোষের স্যারের অপসারণ লাগবে, রেজিগনেশন লাগবে, এবং এই ঘটনার সাথে এমএসবিপি জড়িত, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার যারা আছে তাদেরকে, এইচওডি অফ রেসপিরেটরি মেডিসিন, অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি অল কলেজ যে রেকর্ড, যে কথা তিনি বলছেন, তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। আমরা এমন কিছু হাতিগড়া দাবি করিনি তো। তাহলে তাদের এই ঘটনার নৈতিক দায় কি তার উপর বর্তাই না? একটা মহিলার অন ডিউটি রুমে ডিউটিরত অবস্থায় তার উপর যে এই বর্বরচিত আক্রমণ ঘটতে পারে, তার জন্য আমরা এইটুকু কি নৈতিক দাবি রাখতে পারি না? আমি আমার একজন চিকিৎসক হিসেবে আমি আমার কলিগকে কি বলে কালকে বলবো যে তুমি আজকে ডিউটিতে জয়েন করো, তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটবে না? আসছি, একে একে আসছি। তাহলে এই কলেজের ভিতরে ম্যাডাম যেমন বললেন, ম্যাডামকে একটা কথা একটু তথ্যগত ত্রুটির জন্য বলছি যে আরজিকর মেডিকেল কলেজ কারমার্কেল ছিলেন 1948-এর পর থেকে রাধা গোবিন্দ কর নামে শুরু হয়, এটা একটু তথ্যগত জায়গায় রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে যে পাস ফেলের যে প্রশ্ন, মানি লন্ডারিংয়ের যে প্রশ্ন, কারচুপির যে প্রশ্ন, যেগুলো চোখের দিনের আলোর মতো আজ সংবাদ মাধ্যমের মাধ্যমে আরজিকরের ছাত্রছাত্রীরা এটা 3-4 বছর ধরে এটা প্রত্যক্ষ করেছে, পরোক্ষ করেছে, বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। ম্যাডাম, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, অন্যায় যে সহে আর অন্যায় যে সহ্য করে সমঘৃণা যেন তাকে তৃণসম দহে। কবিগুরুর এই কথা মনে রাখবেন। যদি এই কথা কবিগুরুর মনে রাখতে চান, তাহলে আমি বলতে চাই শুধুমাত্র আরজিকর কেন, আপনার কাছে এখনও সুযোগ আছে, এখনও সদিচ্ছার জায়গা আছে। আপনি যান না মেদিনীপুর মেডিকেল কলেজ, আপনি যান না জেএনএম কল্যাণী, আপনি যান না এসএসকেএম হসপিটাল, আপনি যান না সিএনএমসি। সেম ঘটনা, এই যে আরজিকরের বুকে যে দুর্বৃত্ত রাজ চলতো, যে সিন্ডিকেট রাজ চলতো, এই ঘটনা এই শুধুমাত্র আরজিকরের আইসোলেটেড ঘটনা বলে নয়। সাধারণ মানুষ এই ঘটনার সাথে যেমন সম্পৃক্ত করেছে, সমস্ত মেডিকেল ছাত্রছাত্রীরা এই যে সন্দীপ ঘোষের স্যারের নির্দেশে যে ঘটনাক্রম চলতো তারাও পরিলক্ষিত করেছে। তাই আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি করতে পেরেছি আমরা, শুধুমাত্র এই ক্ষোভ, এই ঘৃণা যা এতদিন চলে এসে তাই থেকে। তাহলে আমরা আহামরি কিছু দাবি করছি না। আমি একজন ডাক্তারি ছাত্র, আমি পড়াশোনা করে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে পাস করতে চাই। আমি আমার কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চাই, এইটুকু আমি চেয়েছি। আমি হাতিঘোড়া কিছু চাইনি, আমি এমন কিছু বেশি বড় কিছু দায়ভার কারো কাছে রাখতে চাইছি না। ঘটনা প্রবাহ এগোতে থাকে, এই দাবিগুলো নিয়ে আন্দোলন চলতে থাকে। কি দেখলাম 14 তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয়, বহিরাগতদের দ্বারা আরজিকরের ব্যারিকেড শুরুতে তারা ভেঙে ফেলে, এবং আমাদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে ওকে ভেঙে ফেলে, ভেঙে তারা এমার্জেন্সি ভেঙে দেয়, ইএনটি তার উপরের ফ্লোর ইএনটি ভেঙে দেয়, দিয়ে চেস্ট মেডিসিনের ভিতরে ঢুকতে যায়। কি তাদের এই ভ্যান্ডালিজমের কি উদ্দেশ্য ছিল? একটা পিসফুল সুশৃঙ্খল প্রোটেস্টকে কি শর্তে কে বা কারা ভাঙতে এলো? কলকাতা পুলিশের কাছে কোনো সদুত্তর আছে? সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াও চলছে। তাহলে আমাদের কি এমন অনৈতিক দাবি আমরা রাখছি যে আমরা সিপির পদত্যাগ চাইতে পারি না?
ওই ক্যাম্পাসের ভিতরে যে দুর্বৃত্তরা ওই 35 থেকে 40 মিনিট ঘুরে বেড়ালো, তারা নার্সিং হোস্টেলে গিয়ে যে ধরনের কুরুচিকর কথা বলছে, ফিমেল হোস্টেলে গিয়ে যে ধরনের কুরুচিকর কথা বলছে, সংবাদ মাধ্যমের সামনে আমার বলতে লজ্জা হয় একজন চিকিৎসক হিসেবে। সেই কথাগুলো আমি বলতে চাই না। তাহলে এই থ্রেড, এই ভীতির পরিবেশ কে বা কারা তৈরি করতে চাইছে, এর দায় কার উপর বর্তায়, আমি প্রশ্ন রাখতে চাই। তাহলে সেই জায়গা থেকে আমি যদি আজকে সিপির পদত্যাগ দাবি করি, আমি কি খুব অনৈতিক দাবি করছি? আমি কি খুব ন্যায়সঙ্গত দাবি করছি না? আমি প্রশ্ন রাখলাম। তৃতীয়ত তাহলে এই যে আমার তো রাজ্য সরকারের কাছে এবং এই যে 14 তারিখের যে ভ্যান্ডালিজম থেকে শুরু করে যে প্রক্রিয়া, এটা তো আমরা পরিষ্কার মনে করি ইট ইজ এ কমপ্লিট ফেলিওর অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লিট ফেলিওর। এবং যে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, রিকনস্ট্রাকশনকে আটকে দেওয়া, অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ানের অসঙ্গতি, এই যে পরপর দাবিগুলো উঠে আসছে, কেন আটকাতে চাইছেন? কি উদ্দেশ্য আছে? তাহলে যে উদ্দেশ্য লুকিয়ে আছে সেই উদ্দেশ্যকে উদ্ঘাটিত করতে হবে। অবশ্যই আসি কর্মবিরতির প্রশ্নে। আমরা সিনিয়র চিকিৎসক আমাদের পাশে থেকেছেন এই আন্দোলনে, এবং নন এমার্জেন্সি পরিষেবা কলকাতা সহ পেরিফেরি মেডিকেল কলেজ থেকে সমস্ত কলেজে এমার্জেন্সি নন এমার্জেন্সি পরিষেবা চালু আছে। আমরা শুধু কর্মবিরতিতে আছি। কেন কর্মবিরতিতে আছি, এই ঘটনাটা অত্যন্ত ভালোভাবে সুস্পষ্টভাবে আমি আপনাদের কাছে রাখতে চাইছি। চেস্ট মেডিসিন, একটা মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের একটা সেমিনার রেস্ট রুমে এই ধরনের ঘটনা ঘটলো। এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, মোটিভ কী ছিল, যদি আমি না জানতে পারি, তাহলে আমি আমার কলিগকে, আমি আমার সহপাঠিনীকে, আমি আমার সিস্টার দিদিকে, আমি আমার নার্সিং পড়ুয়াদেরকে, আমি আমার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদেরকে কি বলে বলবো যে তোমরা ডিউটিতে ফেরো? এই ঘটনার জন্য ঘটেছিল, তার তদন্ত প্রক্রিয়া চলছে, তারা বিচার পাবে। তাহলে সেই উদ্দেশ্য বা ঘটনা যদি আমি না জানতে পারি, তাহলে আমি কিভাবে বলবো যে তারা সুরক্ষিত? আপনি সিআইএসএফ দিতে পারেন, আপনি আর্মি দিতে পারেন, আপনি নেভি দিতে পারেন, আপনি সুরক্ষার জন্য গোটা হসপিটাল দৌড় গোট মুড়ে দিতে পারেন, কিন্তু আপনি কি বলতে পারেন যে এই উদ্দেশ্যটা যদি সামনে না আসে, এই উদ্দেশ্যের জন্য 5 দিন পর বা 10 দিন পর বা 15 দিন পর বা 20 দিন পর অন্য কোনো ঘটনা ঘটবে না? আমি তাকে কি উত্তর দেব? এই উত্তরেরটাই আমাদের বিচারের সাথে জড়িত। দ্বিতীয়ত, আমরা চিকিৎসক ছাত্র হিসেবে আমরা মনে করি এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। এই ঘটনা যদি মোটিভ সামনে আসে, সেটা সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। একাধিক ব্যক্তি যদি জড়িত হয়, তাহলে একজন শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে, বাকিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমি কি বলে আমার সহপাঠিনীদেরকে এই প্রত্যুত্তর দেব যে তোমরা কাজে ফেরো, তোমরা কাজ করো, তোমরা সুরক্ষিত? তাহলে এই জায়গা থেকে আমাদের কর্মবিরতি। স্বাভাবিকভাবেই আমরা মনে করি আমরা সরাসরি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত। আমি মন প্রাণ দিয়ে মনে করি আমি কাজে ফিরতে চাই। কাজে ফিরতে চাইলেই যে প্রশ্নতে আমি আটকে আছি, সেই প্রশ্নতেই আমি আবার আটকে যাচ্ছি। তাহলে যতক্ষণ না এই বিচারের জায়গা থেকে প্রশ্ন শুরু হচ্ছে, ততক্ষণ আমি কীভাবে কাজে ফিরতে পারি? সিনিয়র চিকিৎসকরা যেভাবে আমাদের পাশে এসেছেন, তাদেরকে কুর্নিশ, তাদেরকে ধন্যবাদ। আমাদের পাশে থাকুন, আমাদের ন্যায় বিচারের জায়গাটাতে সুনির্দিষ্ট পদক্ষেপ আমাদেরকে নিতে দিন। নাম্বার 2, যে রাজনৈতিক বাইনারি তৈরি হয়েছে অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলের বুকে, এতক্ষণ যে আলোচনার স্রোতের যেটা আসছিল, আমি মনে করি আমাদের আন্দোলনের যে দাবি, যে 5টা সুনির্দিষ্ট দাবি আমরা রেখেছি: 1, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার; 2, সন্দীপ ঘোষের স্যারের অপসারণ; 3, সিপির পদত্যাগ; কলেজের ভিতরে সমস্ত মেডিকেল কলেজ থেকে হেলথ সেন্টার থেকে শুরু করে সমস্ত জায়গাতে সুরক্ষা, সেফটি, সিকিউরিটির প্রশ্ন, এবং কলেজের ভিতরে সমস্ত জায়গাতে যে এই নেক্সাস চক্র চলছিল, তার জন্য সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। আমরা কি এমন দাবি করেছি? আমরা তো দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি রাখিনি। আমরা তো কখনোই বলছি না যে সব ঘটনার সাথে কে বা কারা জড়িত। তাহলে এই যদি না হয়, তাহলে আমার পরিষ্কার মনে হয় যে আমাদের যে দাবি, সেই দাবির সাথে সহমত প্রকাশ করে যে কোনো রাজনৈতিক দল তার প্রোগ্রাম রাখতে পারে, কর্মসূচি রাখতে পারে, কিন্তু দলীয় স্বার্থে, যেটা শুরুতে মির্দা এবং বাদশাদাও বললো, যে দলীয় সংকীর্ণতার মধ্যে যে আবদ্ধ, সেই দলীয় সংকীর্ণতার রাজনৈতিক ঘোলাজলে, যে আজকের বিষয়বস্তু, সেই রাজনৈতিক ঘোলাজলে আমরা বিচার পাবো না বলেই মনে করি। তাই এই রাজনৈতিক ঘোলাজল থেকে আমরা দূরে থাকতে চাই। এর পাশাপাশি একজন চিকিৎসক ছাত্র হিসেবে আমি এটা পরিষ্কার পরিলক্ষিত করি যে আজকের আমাদের সমাজের যারা রাজনৈতিক মূল স্রোত,
তারা এই ঘটনার অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তারা আমাদের মূল সুর বুঝতে ব্যর্থ হয়েছেন, যা আজকে ওয়েস্ট বেঙ্গল সহ সারা ভারতবর্ষের সাধারণ মানুষরা বুঝতে পেরেছেন। তারা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারা কিন্তু আমাদের রাজনৈতিক মূল স্রোতের দলগুলি এই আমাদের জায়গাটা ধরতে ব্যর্থ হয়েছেন বলেই আমি মনে করি আমি তারপরেও বলছি, তারা আমাদের দাবির সাথে যদি সহমত থাকেন, অবশ্যই সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করছে সেইভাবে তারা আমাদের এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হতে পারেন। তারা তাদের মতন সুনির্দিষ্ট কর্মসূচি নিতেই পারেন। কিন্তু আমরা এই মূল স্রোতের কোনো বাইনারিতে আমরা নেই। আমাদের শুধু একটাই দাবি, বিচার চাই। এই জায়গা থেকে যে কথা বলে আমি শেষ করব, বিচার পেতে আলোর পথে আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা আগামী 4/9/2024 তারিখ বুধবার রাত 9টা থেকে 10টা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন, অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের সবার নজর থাকবে, কিন্তু 4 সেপ্টেম্বর তারিখে অভয়ার নজর থাকবে আমাদের সবার দিকে। এই দাবিতে বিচার পথে আলোর পথে পেতে এই বিচার পাওয়ার জন্য আমি সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান রাখছি, আমাদের এই কর্মসূচিতে আপনারা পা বেরান। কোনো বাইনারিতে যাবেন না। বিচার প্রক্রিয়া, ন্যায় বিচার যা প্রতিষ্ঠিত হয়নি সেই প্রতিষ্ঠিত লক্ষ্যে এই আন্দোলনের পাশে থাকুন। ধন্যবাদ।